Hello, scholars. I hope you all are very good today, and I am very sure that you are staying at home and keeping yourself as well as your family safe in this COVID 19 pandemic situation. Today, I am here to discuss a very important analytical technique. Actually, I would like to focus on the basic principles of this and some classifications regarding this technique. I'm talking about chromatography. আজকে আমরা ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা বলবো। ক্রোমাটোগ্রাফি এই শব্দটার সাথে আমরা যখন ক্লাস 9-এ ছিলাম, অর্থাৎ ক্লাস 9 থেকে আসলে এই শব্দটার সাথে মোটামুটি পরিচিত। সায়েন্সের বিভিন্ন জায়গায় এটা আমরা পেয়েছি, স্পেশালি যখন কেমিস্ট্রি পড়েছিলাম, কেমিস্ট্রিতে এটা ছিল ক্রোমাটোগ্রাফি। তো একটু এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। ফার্মাসিউটিক্যাল সায়েন্সে যারা পড়ছে, ফার্মাসিউটিক্যাল সায়েন্স যারা প্র্যাকটিসে আছে, কেমিস্ট্রিতে যারা আছে, they know better actually the chromatography and these things what is actually I'm going to talk about. আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এটা ক্রোমাটোগ্রাফির বেসিক কিছু কথাবার্তা থাকবে, অর্থাৎ বেসিক প্রিন্সিপলস অফ ক্রোমাটোগ্রাফি। এটার শুরুতে একটু বলবো ক্রোমাটোগ্রাফির কিছু গোছালো হিস্ট্রি আছে, হিস্ট্রিটা একটু বলবো আমি। দেন ক্রোমাটোগ্রাফির যে ডেফিনেশন, হিস্ট্রি থেকেই মূলত ডেফিনেশনটা কয়েন্ড হয়েছে। তো সেই ডেফিনেশনটাতে যাওয়ার আগে হিস্ট্রিটা একটু কথা বলবো, হিস্ট্রি নিয়ে দেন হচ্ছে ক্রোমাটোগ্রাফির ডেফিনেশন এবং কিছু ক্লাসিফিকেশন আছে ক্রোমাটোগ্রাফির, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসলে বেসিক প্রিন্সিপালস সব টপিকের ক্ষেত্রে, যে কোনো টপিকে একটা টপিকের বেসিক প্রিন্সিপাল কিন্তু সত্যিকার অর্থে এতটাই ইম্পর্ট্যান্ট যে এই প্রিন্সিপালগুলো জানা থাকলে কিন্তু যখন টপিকটার অনেক ভিতরে চলে যাব তখন অনেক বেশি সহজ হয়ে যায় জিনিসটা বোঝা, জিনিসটা মনে রাখা। একটা জিনিস জানা এবং মানার মাঝে কিন্তু অনেক বিশাল ফারাক থেকে যায়। তো আমি একটা জিনিস জানি কিন্তু জিনিসটা আমি মানি না, ঠিক যেমন হচ্ছে একটা স্টাডি করলাম আমি, সেই স্টাডিটা আমি কিছুক্ষণ পর আবার ভুলে গেলাম। অর্থাৎ স্টাডিটা আমি করার পর সেটাকে আমার ওই অর্থে বুঝতে হবে, তাহলে হচ্ছে আমার এটা দীর্ঘদিন আমার নলেজে থেকে যাবে। তো কথা বলছি হচ্ছে ক্রোমাটোগ্রাফি নিয়ে। প্রথমে আমরা জানবো হচ্ছে ক্রোমাটোগ্রাফির হিস্ট্রিটা। অ্যাকচুয়ালি এজ আ টার্ম ক্রোমাটোগ্রাফি ইট ইজ coined in the year 1906 by a Russian botanist namely Mikhail Soet. মিকেল সোয়েড নামক এক ভদ্রলোক, উনি রাশিয়ান বোটানিস্ট। উনি আসলে এই ক্রোমাটোগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেন এবং এটা ব্যবহার করার পেছনে একটা ছোট্ট কারণ ছিল। উনি একটা এক্সপেরিমেন্টে তখন ছিলেন, উনি কাজ করছিলেন প্লান্ট পিগমেন্ট নিয়ে। একটা প্লান্ট সলিউশন ছিল, জুইস বলতে পারি আমরা। সেই জুইসের মধ্যে বেশ কিছু পিগমেন্ট ছিল, বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস ছিল। তার মধ্যে দুটো কমন ইনগ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে জেন্থোফিল। আমরা এই দুটো নামের সাথে যারা বোটানি পড়েছি বিভিন্ন সময়ে আমরা পরিচিত। ক্লোরোফিলের সাথে তো অবশ্যই পরিচিত, যেটার কারণে আসলে প্ল্যান্টের যে স্পেসিফিক একটা পার্ট গ্রিনিশ হয়, গ্রিন টু গ্রিনিশ, তো এই অংশটার জন্য আসলে ক্লোরোফিল নামক এই পিগমেন্টটাই হচ্ছে দায়ী আর কি। তো এছাড়া আরও অনেক কাজে ক্লোরোফিলের ব্যবহার আছে। আমরা জানি যে ফটোসিনথেসিস একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সেই সালোক সংশ্লেষণে কিন্তু ক্লোরোফিলের একটা অতিমাত্রিক ভূমিকা আছে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ওই জায়গাটাতে ফিরে আসি, যে ক্রোমাটোগ্রাফির হিস্ট্রি আমরা বলছিলাম যে মিকেল সোয়েড এই টার্মটা প্রথম ইউজ করেন 1906-এ। অর্থাৎ ওনার এক্সপেরিমেন্টটা ছিল এমন যে ওনার ইন্টেনশন ছিল যে একটা কমপ্লেক্স, ওনার কাছে একটা স্যাম্পল ছিল, সেই স্যাম্পল এর মধ্যে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট ছিল। ওনার ইন্টেনশন ছিল যে ইনগ্রেডিয়েন্টগুলোকে উনি আলাদা করবেন। অর্থাৎ যদি ধরে নিই ওনার স্যাম্পলে 5টা ইনগ্রেডিয়েন্ট ছিল, উনি 5টাকে আলাদা করতে চেয়েছিলেন, অর্থাৎ সেপারেট করতে চেয়েছিলেন। একটা কমপ্লেক্স মিক্সচার থেকে ইনগ্রেডিয়েন্টগুলোকে সেপারেট করা ওনার ইন্টেনশন ছিল। এই এক্সপেরিমেন্টে উনি ইউজ করেছিলেন একটা ওপেন গ্লাস কলাম, ওপেন ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা গ্লাস কলাম, লুক লাইক আ বুরেট, বাট এটার বডি ডায়ামিটারটা অনেক বেশি ছিল। তো ওপেন গ্লাস কলামটা প্যাকড ছিল অ্যালুমিনা এবং ক্যালসিয়াম কার্বনেট কম্বিনেশনে। বিভিন্ন জায়গায় এটা বিভিন্নভাবে আমি পেয়েছি, কেউ কোনো কোনো জায়গায় লেখা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউজ করেছে, কিন্তু বিশ্বস্ত কিছু সোর্স থেকে আমি পেয়েছি যেটা দ্য প্যাকিং ম্যাটেরিয়াল ওয়াজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, দ্যাট ইজ অ্যালুমিনা, অ্যান্ড হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। উনি এটা প্যাকড একটা ম্যাটেরিয়াল সেখানে ছিল। আচ্ছা, এবং উনি সলভেন্টকে যখন ওনার ওপেন গ্লাস কলামের যে টপ সাইড যেটা ওপেন ছিল
ওখানে উনি পোর করলেন এবং হচ্ছে ওনার স্যাম্পলটা তো যেটা প্যাকিং ম্যাটেরিয়াল ব্যাড যেটা সে ব্যাডের উপরেই ছিল। যখন সলভেন্টটা উনি পোর করলেন, আফটার দেন দ্যাট, আফটার চার্টেন পিরিয়ড অফ টাইম, Mr. Sweat observed that some color band is actually eluting at the bottom of this total column or open column. ইন্ডিভিজুয়ালি কিছু কালার আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, এবং উনি সেগুলোকে কালেক্টর দিয়ে, অর্থাৎ আলাদা একটা রিসিভার বা বিকার ইউজ করে সেটাকে উনি কালেক্ট করলেন। এবং উনি এই সম্পূর্ণ বিষয়টাকে, এই সম্পূর্ণ প্রসেসটাকে একটা নাম দিলেন, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি আসলে একটা অ্যানালাইটিক্যাল টেকনিক, যেটা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির একটা গোছালো অংশ। যেই অংশটা কাজে লাগে হচ্ছে, আমার কাছে যদি কোনো কমপ্লেক্স মিক্সচার থাকে, মিক্সচার অফ ইনগ্রেডিয়েন্টস থাকে, সেই ইনগ্রেডিয়েন্টস থেকে আমি আমার ইন্ডিভিজুয়ালি আমি ইনগ্রেডিয়েন্টসগুলোকে সেপারেট করতে পারবো। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড খুব ফোকাসে চলে আসে, সেটা হচ্ছে সেপারেশন। ক্রোমাটোগ্রাফির সাথে খুব ভালো যায় এমন একটি ওয়ার্ড হচ্ছে সেপারেশন। দ্যাট মিন্স ক্রোমাটোগ্রাফি একটা সেপারেশন টেকনিক। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, যে আমি স্যাম্পলটা আমার কাছে ছিল, আমি সলভেন্ট দিলাম, সলভেন্টটা যখন আমি দিলাম, সলভেন্ট তখন সেই স্যাম্পলটাকে নিয়ে ওই যে প্যাকিং ম্যাটেরিয়াল বললাম, সেই প্যাকিং ম্যাটেরিয়ালের মধ্যে এন্ট্রি নিল। তাহলে আমার স্যাম্পল এই সলভেন্টের সাথেও কিছুটা ইন্টারাকশানে আসলো, আবার সেই প্যাকিং ম্যাটেরিয়ালটার সাথেও একটা ইন্টারাকশানে আসলো। এই দুটো ইন্টারাকশানের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সের উপর বেস করে কিন্তু স্যাম্পলগুলো আলাদা হলো এবং ইলুট হলো। এই টেকনিকটাকে বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। যদি গুছিয়ে বলতে হয় তাহলে এভাবে বলা যেতে পারে অনেকটা, ক্রোমাটোগ্রাফি ইজ অ্যাকচুয়ালি আ ফিজিক্যাল মেথড। অবভিয়াসলি এটা একটা physical method of separating individual ingredient from a complex mixture employing to different phase। এখানে আমরা দুইটা ফেজ ইউজ করছি। একটা ছিল সলভেন্ট, যেটা যেহেতু মুভ করতে পারে তাই জন্য এটাকে মোবাইল ফেজ বা মুভিং ফেজ বলে। আরেকটা ছিল হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল, যেটা মুভ করতে পারে না, যেটা ফিক্সড একটা জায়গায় থাকে, দ্যাটস ওয়াই কল্ড স্টেশনারি ফেজ। সো এমপ্লয়িং টু ডিফারেন্ট ফেজ, একটা হচ্ছে মোবাইল ফেজ অ্যান্ড স্টেশনারি ফেজ। এবং ফাইনালি যেটা হয় হচ্ছে, জাস্ট বিকজ অফ দ্য ডিফারেন্স অফ ইন্টেনশন অফ লাভিং properties of this sample to the both mobile and stationary phase, it will elute after a certain period of time from the column and detected by the special assembly। এটা একটা সেপারেশন টেকনিক এবং খুব গোছালো একটা টেকনিক, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কমপ্লেক্স একটা মিক্সচার থেকে আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টগুলোকে সেপারেট করতে পারি। দ্যাট মিন্স হোয়াট, ইটস এ টেকনিক টু সেপারেট ইনগ্রেডিয়েন্ট ফ্রম এ কমপ্লেক্স মিক্সচার। কেন করছি, এখন এখানে একটা বিষয় আছে, আমি সেপারেট করব কেন? এটা প্রধানত দুটো কারণে আমরা করতে পারি। টু আইডেন্টিফাই দ্যাট ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট। আমি যদি ইনগ্রেডিয়েন্টগুলোকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে চাই, আমি যদি জানতে চাই আসলে ওখানে কী আছে, তাহলে সেটা আমি করতে পারি বিভিন্নভাবে। অর্থাৎ এখানে কিছু ডেটা আমি পাবো, সেই ডেটাকে আমি ইন্টারপ্রিট করে, ডেটাকে আমি স্টাডি করে আমি সেটা করতে পারি। এটার জন্য এটা একটা কারণ যে আইডেন্টিফিকেশন। তাহলে সেপারেশনের পরে যে শব্দটা ক্রোমাটোগ্রাফিতে খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। দ্বিতীয় যে কারণে করছে সেটা হচ্ছে, অর্থাৎ আইডেন্টিফিকেশন এটা হচ্ছে আসলে এক ধরনের কোয়ালিফিকেশন করা। দ্বিতীয় যে পার্টটা আমি পাবো সেটা হচ্ছে কোয়ান্টিফাই করা। That is separation. The intention of that separation using or employing chromatographic technique is to identify the ingredient individually and quantify them. ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে সাধারণত এই কোয়ান্টিফিকেশনটাকে এসে পোটেন্সি হিসেবে দেখা হয়। অর্থাৎ পোটেন্সি কী পরিমাণ আছে। পোটেন্সি কথাটার অর্থ হচ্ছে স্ট্রেংথ বোঝায় অনেকটা, একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট স্ট্রেংথ, অর্থাৎ কী পরিমাণে আসলে উপস্থিত আছে সেটা আমরা আসলে বুঝতে পারি। ওই পরিমাণটা যদি এক্স্যাক্টলি ওই পরিমাণে না থাকে, পোটেন্সি তার স্পেসিফিকেশন থেকে সরে যাবে, কম বেশি হবে। এতে পোটেন্সি যদি কম বেশি হয় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তো ক্রোমাটোগ্রাফি আসলে এই কাজটা করছে, দ্যাট সেপারেশন অ্যান্ড ফর ফার্দার আইডেন্টিফিকেশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন অফ দ্য ইনগ্রেডিয়েন্টস। এখন এই ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশনটা নিয়ে যদি আমরা একটু কথা বলি,
ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশন বিভিন্নভাবে হতে পারে। যেমন প্রথমে যদি বলি যে আমি শুরুতেই বলছিলাম যে ক্রোমাটোগ্রাফি যদি আমি কন্ডাক্ট করতে চাই, যে কোনো ধরনের ক্রোমাটোগ্রাফি যদি আমি কন্ডাক্ট করতে চাই, আমার দুইটা ফেজ খুব জরুরি। একটা হলো মোবাইল ফেজ বা মুভিং ফেজ, অ্যানাদার ওয়ান ইজ স্টেশনারি ফেজ। এখন আমি এই মোবাইল ফেজের উপর বেস করেও ক্লাসিফাই করতে পারি, স্টেশনারি ফেজের উপর বেস করেও ক্লাসিফাই করতে পারি। আমি প্রথমে দেখব হচ্ছে এই মোবাইল ফেজের উপর বেস করে কিভাবে ক্রোমাটোগ্রাফিকে ক্লাসিফাই করা যায়। অন বেসিস অফ নেচার অফ মোবাইল ফেজ, ক্রোমাটোগ্রাফি আর অ্যাকচুয়ালি অফ টু টাইপস। একটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেটাকে সংক্ষেপে বলা হয় এলসি। লিকুইড ক্রোমাটোগ্রাফি বলা হচ্ছে এই কারণে, এই লিকুইড ক্রোমাটোগ্রাফিতে যে মোবাইল ফেজটা, এটা কমপ্লিটলি ইজ অফ লিকুইড। বিভিন্ন রকমের এটা লিকুইডের ইউজ হতে পারে, যেটা আমরা পরবর্তীতে কোনো এক লেকচারে এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোবাইল ফেজের এই নেচার, মোবাইল ফেজ কী ধরনের হতে পারে সেটা নিয়ে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি একটা মডার্ন টেকনিক, আসলে মাইলস্টোন বলতে হবে এই যে টোটাল ক্রোমাটোগ্রাফি যে সিরিজ অফ ইনভেনশন আছে, সেখানে এটা একটা বড় ধরনের আসলে ইনক্লুশন গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো এই গ্যাস ক্রোমাটোগ্রাফিতে যে মোবাইল ফেজ থাকে সেটা থাকে গ্যাসিয়াস ইন নেচার, অর্থাৎ এই মোবাইল ফেজটা গ্যাস থাকে। তাহলে আমরা মোবাইল ফেজের উপর ডিপেন্ড করে ক্রোমাটোগ্রাফির দুইটা ফর্ম পেলাম, একটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি আর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেন স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ কোনটা বলেছিলাম? স্টেশনারি ফেজ হচ্ছে যেটা ফিক্সড, অর্থাৎ যেটা মুভ করতে পারে না, টোটাল সিস্টেমের মধ্যে, টোটাল ইনস্ট্রুমেন্টের মধ্যে যে জিনিসটা মুভ করে না। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই স্টেশনারি ফেজটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের কাঙ্ক্ষিত যে সেপারেশন, সেই সেপারেশনটা হয়ে থাকে এই স্টেশনারি ফেজের মধ্যে। সো অন বেসিস অফ দ্য নেচার অফ স্টেশনারি ফেজ, ক্রোমাটোগ্রাফিকে আমরা কিভাবে ক্লাসিফাই করব, সেখানে দুটা কথা আমাদের বলতে হবে। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, এটা অনেকভাবে বলে কলাম আর কলামনার ক্রোমাটোগ্রাফি। আর হচ্ছে প্লেন বা প্লেনার ক্রোমাটোগ্রাফি। কলাম আর কলামনার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজটা একটা কলামের মধ্যে থাকে, অর্থাৎ একটা ম্যাটেরিয়াল, সেটা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, মডিফাইড হতে পারে, বিভিন্ন রকম। এই ম্যাটেরিয়ালটা একটা কলামের মধ্যে থাকে। কলামটা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা বললাম যে প্লেন বা প্লেনার ক্রোমাটোগ্রাফি। প্লেন বা এই যে মডার্ন যে ক্রোমাটোগ্রাফিক টেকনিক আমরা জানি, যেমন এইচপিএলসি, ইউপিএলসি, এফপিএলসি, এগুলা কিন্তু সবগুলোই কলাম ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল। আবার বলছে কি প্লেনার ক্রোমাটোগ্রাফি। প্লেনার ক্রোমাটোগ্রাফি হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা জিনিস, যেখানে স্টেশনারি ফেজটা একটা সারফেস মাত্র। ফর এক্সাম্পল পেপার ক্রোমাটোগ্রাফি, যেখানে একটা পেপারকে স্টেশনারি ফেজ হিসেবে ইউজ করা হচ্ছে। অ্যানাদার গুড এক্সাম্পল অ্যান্ড এক্সটেন্সিভলি ইউজড টেকনিক হচ্ছে টিএলসি, দ্যাট ইজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে একটা প্লেটকে ব্যবহার করছে, যেটাকে বলছে টিএলসি প্লেট অর ক্রোমাটো প্লেট। এটাকে ইউজ করা হচ্ছে সেপারেশনটাকে গ্লাইড করার জন্য, অর্থাৎ মেথডটাকে কন্ডাক্ট করার জন্য। পার্থক্য এখানে, লিকুইড ক্রোমাটোগ্রাফি বা কলাম ক্রোমাটোগ্রাফিতে সেপারেশনটা ঠিক এভাবে হয়, অর্থাৎ গ্র্যাভিটির সাথে হয়। আর প্লেনার ক্রোমাটোগ্রাফির যে এক্সাম্পল আমি বললাম, পেপার এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এখানে কিন্তু এগেইনস্ট গ্র্যাভিটি সেপারেশনটা হয়। আচ্ছা, এখন মেকানিজমের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফির কিছু ক্লাসিফিকেশন, অর্থাৎ মেকানিজমটা কিসের মেকানিজম, অর্থাৎ যে সেপারেশনটা কলামের মধ্যে হয়, সেই সেপারেশনের ধরনের উপর ভিত্তি করে কিন্তু অনেকভাবে এটা ক্লাসিফাই করা যেতে পারে। যেমন অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। এগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একটা টপিক বিশালভাবে বলা যেতে পারে। তো এই হচ্ছে ক্লাসিফিকেশন, যেভাবে আমরা ক্রোমাটোগ্রাফিকে ক্লাসিফাই করতে পারি। অনেক সময় পরীক্ষায় এইভাবে আসে, সেটা ডিফাইন ক্রোমাটোগ্রাফি অ্যান্ড হাউ ক্যান ইউ ক্লাসিফাই দিস টার্ম ক্রোমাটোগ্রাফি, বিভিন্নভাবে এটা হতে পারে প্রশ্ন। তো আরেকটা বিষয় একটু বলি, এখানে মজার একটা বিষয় আছে। আমি শুরু করেছিলাম যে অন বেসিস অফ মোবাইল ফেজ, আমি বলেছিলাম যে লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। লিকুইড ক্রোমাটোগ্রাফির কিন্তু দুইটা ডিস্টিংক্ট ফর্ম আছে। একটা হচ্ছে আমরা বলি এনপিএলসি, অর্থাৎ নর্মাল ফেজ লিকুইড ক্রোমাটোগ্রাফি। আর হচ্ছে আরপিএলসি, দ্যাট ইজ রিভার্সড ফেজ লিকুইড ক্রোমাটোগ্রাফি।
ছোট্ট করে দুইটা একটু বলি। নর্মাল ফেজ ক্রোমাটোগ্রাফি হচ্ছে এমন একটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক যেখানে আমার যে স্টেশনারি ফেজ, সে স্টেশনারি ফেজটা মোর পোলার দ্যান দ্য মোবাইল ফেজ হোয়াট উই আর ইউজিং। মোবাইল ফেজের থেকে স্টেশনারি ফেজটা অনেক বেশি পোলার ইন নেচার থাকে। আর তার উল্টোটা হচ্ছে রিভার্স ফেজ লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেখানে হচ্ছে আমার যে স্টেশনারি ফেজ সেটা লেস পোলার ইন কম্পেয়ারিং টু মোবাইল ফেজ। মোবাইল ফেজের থেকে আমার স্টেশনারি ফেজটা একটু কম পোলার, তুলনামূলক, অর্থাৎ তুলনার যদি আমি করি তাহলে কম পোলার। তো এই যে একটা বিষয়, এই ক্লাসিফিকেশনগুলো যখন আমার জানা হয়ে যাবে, এই যে বললাম রিভার্সড ফেজ এলসি সিস্টেম, রিভার্সড ফেজ ক্রোমাটোগ্রাফির কিন্তু বর্তমানে পুরো বিশ্বে এটার চমৎকার কিছু ব্যবহার আছে, বিভিন্নভাবে এটা ব্যবহার হয়। আমরা এই এক্সাম্পলগুলো, অর্থাৎ হাউ রিভার্সড ফেজ ক্রোমাটোগ্রাফি ইজ ইউজড ইন দিস অ্যানালাইটিক্যাল ওয়ার্ল্ড, এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় অবশ্যই বলবো যে কীভাবে এটা ইউজ হচ্ছে। এবং এখানে কিন্তু বেশ কিছু ফিউশন হয়েছে, অর্থাৎ যে স্টেশনারি ফেজ চেঞ্জ হতে 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 ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন রিসার্চার এটার উপর রিসার্চ করছে যে স্টেশনারি ফেজকে আর কীভাবে মডিফাই করলে সেপারেশনটা অনেক বেশি ফাস্ট হবে, রেজলিউশন অফ সেপারেশন অনেক বেশি ফাস্ট হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি কাজ করছে। আজকে যে কথাগুলো বললাম এখানে মূলত তিনটা বিষয় ইম্পর্ট্যান্ট ছিল। একটা হচ্ছে হিস্ট্রি অফ ক্রোমাটোগ্রাফি, ডেফিনেশন অফ ক্রোমাটোগ্রাফি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ক্রোমাটোগ্রাফিক টেকনিক। আশা করছি জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার লেগেছে যারা শুনছে আমাকে। আর ইন ফিউচারে আমি খুব নিকটবর্তী একটা সময়ে ক্রোমাটোগ্রাফির আরও কিছু বিষয় নিয়ে আসব। তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে একটা মডার্ন ক্রোমাটোগ্রাফিক টেকনিক, যেটা হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই এইচপিএলসি। এটার বেসিক প্রিন্সিপালস, ইনস্ট্রুমেন্টেশনস অ্যান্ড সাম আদার থিংস, যে জিনিসগুলো নিয়ে আমি ফিউচার অবশ্যই কথা বলবো। আজকে এই পর্যন্তই। আশা করছি এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে যেখানেই আছি ভালো থাকবো, সুস্থ থাকবো। খুব বেশি প্রয়োজন না হলে বাসার বাইরে আমরা বের হব না, কারণ আগেও একবার বলেছিলাম আমি যে এখন বাসায় থাকাটা আসলে সবচেয়ে বড় মেডিসিন। অনেক কিছু শোনা যায়, অনেক মেডিসিনের আবিষ্কার সম্পর্কে শোনা যায়, এক্সিস্টিং মেডিসিনের অ্যাপ্লিকেশন শোনা যায়। শুধু এতটুকু বলবো, কিছুই কিছু না, শুধু বাসায় থাকতে হবে। এই ভাইরাসকে আসলে এভাবেই আসলে ট্যাকেল করা যায়। আমরা এই মুহূর্তে আরেকটা জিনিস খেয়াল করব, মনে রাখবো যে যে যেটা বলে এই ধরনের মেডিসিনস আমরা নেব না, এবং খুব চিন্তা করে পরামর্শ নিয়ে তারপরে কোনো মেডিসিন আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিব। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।